প্রথমে জানাবো 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর। জানাবো অস্ত্র হাতে মাদ্রাসার ভাইরাল ভিডিও, প্রকৃত ঘটনা যা। সর্বশেষ জানাবো রক্তাক্ত সংঘাতের জন্য সাতপন্থীদের দায়ী করে যা বলল সার্জিস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চালানোর ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ 4 জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। রায়ে ওই 4 জনকে খালাসের পাশাপাশি 10 আসামির মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। আসামিদের আইনজীবী এস.এম. শাহজাহান সাংবাদিকদের বলেন, এ মামলা শুরু থেকে আদালতকে বলেছি এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে, এগুলোর বাহক কারা। এটা যদি চোরাচালানের জন্য আনতে হয় তাহলে বাংলাদেশের আইনে প্রমাণ করতে হলে দেখাতে হবে যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য হয়েছে। কিন্তু এখানে বিচারিক আদালতের রায়ে বলা হয়েছে অস্ত্রগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য আনা হয়েছে। আমরা এটাই বলার চেষ্টা করেছি, কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার মতো এ মামলাতেও প্রথম একটি তদন্তের পর 28 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়ে জানিয়ে এই আইনজীবী বলেন, এরপর সরকার পরিবর্তনের ফলে আবার তদন্ত ও বিচার পরিবর্তন হয়ে একটি রায় হয়। এ মামলার বিচারিক আদালতে সমস্ত আসামিকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা আমার ওকালতি জীবনে কমই দেখেছি। যে 10 আসামির সাজা কমেছে তাদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী মারা গেছেন। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ারও মৃত্যুদণ্ড কমিয়ে জীবনযাপন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 7 জনের মৃত্যুদণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। 2004 সালের 1 এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা করা হয়। মামলায় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেয়। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলার বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় এই একই আসামিদের। যশোর জামিয়া ইসলামী মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে সুসজ্জিত মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ, সবার পরনে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়াসের দুপাশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর পোশাকে সদৃশ পরিধান করে 2 ব্যক্তি অস্ত্র হাতে দাঁড়িয়ে প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজনের ডায়াসে আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে মাঝে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অনুকরণ দেওয়া 5 মিনিট 50 সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিকে ঘিরে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামী মাদ্রাসার। গত 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে আঞ্জুমানের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী গণমাধ্যম কর্মীদের বলেন, অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটি পরিচালিত হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগ সহ 4টি বিভাগে 450 শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতি বছরের মতো এবারও চলতি মাসে 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদ সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনি মুসলমানের উপর নির্যাতন করছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। কিতাব বিভাগের 3 শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিনি নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়, পাশে কাঠ, প্লাস্টিক ও শোলা দিয়ে অস্ত্র বানায়। এটা শুধুমাত্র অভিনয়। তিনি আরও বলেন,
আঞ্জুমানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়, এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি, তবে ভিডিওটি অনেকেই বিভিন্ন উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কিছু বিষয় না। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর শহরতলির রাজারহাট বিহারি কলোনি এলাকায় 2012 সালে যশোর জামিয়া ইসলামী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। কাওমি এই মাদ্রাসায় প্রায় 500 শিক্ষার্থী পড়াশোনা করে। এখান থেকে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি দেওয়া হয়। এ প্রসঙ্গে ঢাকার একজন ইসলামী চিন্তাবিদ গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানের ওই ভিডিওতে কোরআনের 2টি আয়াত বলা হয়েছে, এর মধ্যে কতল আরেকটি জিহাদ সংক্রান্ত। তবে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে এভাবে মাদ্রাসার অনুষ্ঠান করা ঠিক হয়নি। এতে মাদ্রাসা এবং আলেমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। বিষয়টি অভিনয়ের জন্য হলেও এভাবে করা কোনোভাবেই ঠিক হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ভিডিওটি ফেসবুকে দেখেছে। মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ এটি। তারা দামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছে। যশোর অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী বলেন, ভিডিওটি মাদ্রাসাটির বার্ষিক যেমন খুশি তেমনি সাজো অনুষ্ঠানে ককশিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরেও ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি তদন্ত করা হবে। তাবলিগের বিবাদমান দুই পক্ষকে নতুন করে সংঘাতে জড়িয়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘাতের জন্য সাতপন্থীদের দায়ী করেন তিনি। বুধবার 18ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান সার্জিস বলেন, আমরা যেন এটা মনে না করি যে এখানে জীবন দিয়ে দেব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে এটা মনে করি যে এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জায়গা হতে পারে না। ইজতেমার আগে বিরোধ দমনে দুই পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সার্জিস বলেন, মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে যখন তারা আলোচনায় বসেছিলেন তখন তারা 2টি দাবি জানায়। তার একটি হলো ভারতের মাওলানা সাদের ভিসা নিশ্চিত করা এবং দ্বিতীয়টি হলো জোর ইজতেমার জন্য 20 থেকে 25 ডিসেম্বর 5 দিনের জন্য মাঠ তাদের বরাদ্দ দেওয়া। তিনি জানান, তাদের সঙ্গে আলোচনার পর মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মধ্যরাতে কাকরাইল যান সার্জিস সহ অন্যরা। তখনই খবর পান ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীরা যাচ্ছে এবং তাতে সংঘর্ষ বেঁধেছে। সার্জিস বলেন, শুনেই তাদের ফোন করি। তাদের বলি, আলোচনা চলাকালে আপনারা যদি মুভ করেন তাহলে আমরা আপনাদের সাথে থাকবো না। তারা কোনো কিছু তোয়াক্কা না করে দখলের দিকে গেল। তাতে যে সংঘর্ষ ঘটল তাতে 3-4টি প্রাণ হারিয়েছি আমরা। সাদের অনুসারীদের উদ্দেশ্যে সার্জিস বলেন, আপনারা আমাদের মতের বাইরে গিয়ে আলোচনায় শ্রদ্ধা বা সম্মানটুকুও করা হয়নি। এক পক্ষের সঙ্গে আলোচনা চলাকালে সেখানে আক্রমণ ও রক্তাক্ত ঘটনা ঘটেছে। এ সময় মাওলানা জুবায়েরের অনুসারীদেরও শান্ত থাকার আহ্বান জানিয়ে সার্জিস বলেন, যাতে সংঘর্ষের পুনরাবৃত্তি না হয়। এর আগে মঙ্গলবার রাত 3টার দিকে টঙ্গীর ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা এগারসিন্দুর বাচ্চু মিয়া ও ঢাকার দক্ষিণখানের বেড়াইত এলাকার আব্দুল সামাদের ছেলে বেলাল। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।